ইয়োর টক্স এর সিজন 2 তে আপনাদের ওয়েলকাম করছি আমি আব্দুল মামুন নবী। আজকে আমাদের অতিথি শেখ তাজউদ্দিন আহমেদ, তিনি কদমফুল ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সামাজিক সংগঠন সৌন্দর্যময় কদমতলীর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন আমরা দেখে আসি তার একান্ত সাক্ষাৎকারটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ তাজউদ্দিন আহমেদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ইয়োর টক্সের পরিচালক আব্দুল মামুন নবীকে। আরও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজক সাব্বির আহমেদ ভাইকে। পরিবহন খাতের সমস্যা শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে শেষ হবে না আমি আশা করি। তারপরে বলতে চাই যে বিশেষ কিছু সমস্যায় আমরা দীর্ঘদিন যাবৎ সমস্যায় সম্মুখীন হচ্ছি। প্রথমত, এই পরিবহন খাত আগে থেকে দেখে আসছি কোনো এক কালো ছায়ার কাছে বা চাঁদাবাজিদের কাছে এটা জব্দ হয়ে আছে। সরকারি লোক বলেন, বেসরকারি লোক বলেন, যেভাবে সুযোগ পাচ্ছে হাতিয়ে দিচ্ছে। রাস্তাঘাটে চাঁদাবাজি, এরপর দেখা যাচ্ছে অস্থায়ী কোনো গাড়ি রাখা হয়েছে, এই গাড়ির উপরে চাঁদাবাজি। আসলে আমাদের গাড়ি বা শ্রমিকদের কোনো উপায় নেই, কারণ যে হারে গাড়ির সংখ্যা বেড়েছে, যে হারে পরিবহন খাত উন্নতি হয়েছে, সেই অনুযায়ী পরিবহন শ্রমিকেরা, পরিবহন ব্যবসায়ীরা সুবিধাটা পাচ্ছে। আপনি প্রথমে লক্ষ্য করে দেখবেন যে পরিমাণ, যে সংখ্যক গভর্নমেন্ট থেকে খোলা গাড়ি এবং লরি বলেন, যতই ট্রাক বলেন, গাড়ি বলেন, সেগুলো রাখার কোনো ব্যবস্থা বাংলাদেশে কোথাও নেই। অস্থায়ী হোক, স্থায়ী হোক, কোনো টার্মিনাল এখনো পর্যন্ত আছে, তবে কিছু দখলবাজদের কারণে এগুলা ভালো সুষ্ঠু ব্যবহার হচ্ছে না। দরকার ছিল 10,000 গাড়ি থাকলে 10,000 গাড়ি রাখার জন্য ব্যবস্থা করে, সেখানে অনুপাতিক বা পাশে হিসেব করলে দেখা যায় কি 10,000-এর মধ্যে 1,000 গাড়ি রাখার ব্যবস্থা আছে, আর 9,000 গাড়ি হয় রাস্তায় চলতেছে, আর রাস্তায় যদি রাখতে হয় তাহলে রাস্তার উপর রাখতে হচ্ছে। এর কারণে তারা বিভিন্ন মামলার সম্মুখীন, বিভিন্ন চাঁদাবাজির সম্মুখীন হচ্ছে। এরপর আসা যায় শ্রমিকদের দাবি আদায় নিয়ে। তারা আসলে, আমরা বাংলাদেশের মানুষেরা অনেক আদায় বুঝছেন, আমরা অনেক কিছু সহজভাবে নিতে চাই। তারা অনেকদিন ধরে দাবি করে আসছে তাদের নিরাপত্তার ব্যবস্থা, তাদের বিশ্রামের ব্যবস্থা, তাদের ন্যায্য দাবি আদায়ের ব্যবস্থা এখনো হয়নি। কারণ তারা যে পরিমাণ শ্রম দিচ্ছে, ওই পরিমাণ তারা পারিশ্রমিক কম বেশি পাচ্ছে, কিন্তু রেস্টটা বা বিশ্রাম যেটা দরকার পাচ্ছে না। আমি গত কয়েকদিন আগেও অনেক লোকবর্ষার ঘটনা শুনেছিলাম যাত্রাবাড়ির মধ্যে। দিন দুপুরে তারা ছুরি ধরে মোবাইল, নগদ টাকা হাতিয়ে নিচ্ছে। আমি আমার কাছের একজন ড্রাইভার থেকে শুনেছি আমি। এরপরে এখানেও রোডের মধ্যে এবং কাঠগড়ের মধ্যে অন্ধকারে জ্যামের মধ্যে ছুরি ধরে সবকিছু হাতিয়ে নিয়ে যাচ্ছে। এসব ব্যাপারে কেউ কথা বলে না, কখনো নীরবে সবাই সহ্য করে যাচ্ছে। প্রশাসন জেনেও না জেনার ভান করে আছে। তো আমি এসব সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এসবের ব্যবস্থা নিন। কারণ পরিবহন খাত যদি উন্নত হয়, দেশ উন্নত হবে, সবাই এগিয়ে যাবে। আমরা দেশ নিয়ে সবাই এগোতে চাই। আলো একদিন আসবে, কিন্তু আলোকে টেনে আনতে হবে আমাদের। এরপর আমি মন থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারকে, যে যোগাযোগ ব্যবস্থার রাস্তা যেমন দরকার ছিল অনেক হয়েছে মাশাআল্লাহ। এখন রাত্রেবেলায় অনেকে শুনতাম, এখন থেকে অনেক বছর আগে দিনে ডাকাতি হতো, পণ্য নিয়ে যেত, সেই অনুযায়ী অনেক কমেছে। এখন আগের মতো শুনতে হয় না অনেক জ্যামও কমেছে। 6 লেনের রাস্তা, এদিকে এলিভেটরের কাজ চলতেছে, ফ্লাইওভার, আমাদের টোল রোড, সবকিছুই উন্নত হয়েছে। এখন শুধু কঠোর আইন এর দরকার। কঠোর আইনের ব্যবস্থা নিলে ইনশাল্লাহ একদিন আমরা উন্নত বিশ্বে এগিয়ে যাব। আর বন্দরের মধ্যে কিছু অনিয়ম সৃষ্টি হয়েছিল, এখনো আছে। যে অনুযায়ী ডেলিভারি ফ্লো সৃষ্টি হয়, সেই অনুযায়ী এন্ট্রি এবং এক্সিটের ব্যবস্থা রাখে না, যার দরুন ওখান থেকে জ্যাম লাগলে পুরো চিটাগং ব্লক হয়ে যায়। তো আমি বলবো প্রথমত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে, বলবো প্রথমত মাননীয় সরকার সড়ক জনপদ বিভাগকে, আপনারা দয়া করে খুব শক্ত হাতে
বন্দরের এরিয়ার আশেপাশে যত অবৈধ স্থাপনা আছে, অবৈধভাবে গাড়ি রাখার ব্যবস্থা আছে, তাদেরকে অন্যখানে একটা গাড়ি রাখার ব্যবস্থা করে দিন। এই রোডটা আশা করে ক্লিয়ার থাকবে, চট্টগ্রাম ব্লক হবে না। তাহলে প্রথমে আসি ধর্ষণ নিয়ে। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মৃত্যুদণ্ড যে আইনের ব্যবস্থা করা হয়েছে সেটা করার জন্য, এবং খুব দ্রুত আশা করব এটি কার্যকর হবে। আর ধর্ষণ এর ক্ষেত্রে আমি বলতে চাই, আসলে এই বাংলাদেশের মধ্যে এখন অনেক পক্ষ বিপক্ষ হয়ে গেছে। কেউ পোশাক দায়ী, কেউ মন মানসিকতা দায়ী, কেউ নারীকে দায়ী, কেউ পুরুষকে দায়ী। আসলে মূল সমস্যা কেউ এখনো দেখছে না। মূল সমস্যাটা আসলে হচ্ছে কি, আমাদের মন মানসিকতা দায়ী। উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, তারা এমন ভাবে চলে, কেউ কাউকে এত ক্ষতি করার চিন্তা ভাবনা রাখে না। তা আমরা এখন ক্ষমতা পেয়ে এমন অবস্থায় চলে গেছি, মা বোন নিজের স্ত্রী নিজের মেয়েকে ভুলে গেছি। চিন্তা করি না আসলে, মানে আমারও একদিন মেয়ে হবে, আমিও একদিন কারো স্বামী হব, আমি একদিন কারো মায়ের সন্তান ছিলাম, কেউ এখনো চিন্তা করে না। শেষ পর্যন্ত ঘটনা ঘটিয়ে ফেলি। তখন মানুষ আমরা একদিন, 2 দিন, 2, 4, 5 দিন একটা স্ট্যাটাস আরেকটা প্রোফাইল পিকচার কালো করে ক্ষান্ত হয়ে যায়। আর একটা নতুন টপিক আসলে আবার শুরু করে দেয় সে আগের মতো। কিছুদিন অপুবাই, আবার কিছুদিন ধর্ষণ, কিছুদিন ভূমিকম্প, কিছুদিন টপিকের শেষ নেই বাংলাদেশে। তো আসলে মূল সমস্যা হলো আমাদের নিজের মন মানসিকতা। কেউ কাউকে ভালো থাকতে দেই না আমরা। যখন নিজে অল্পতে সন্তুষ্ট হওয়া শিখে যাব, দেখবেন সবাই ভালো থাকবে। যখন দেখবো সমাজে আমাকে দিয়ে কোনো ভালো কিছু হওয়ার দরকার, যে অবস্থানে হোক, বঙ্গবন্ধুর মতো যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে যাও। আমি পড়ালেখা জানি, আমি পড়ালেখা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমি রান্না করতে জানি, রান্না দিয়ে সমাজকে সহযোগিতা করব। আমি ডাক্তারি জানি, আমি কসাইগিরি করব না, আমি ডাক্তারি দিয়ে সবাইকে সহযোগিতা করব। এই মন মানসিকতা নিয়ে আসলে আশা করি সবাই ভালো থাকবে। প্রথমে আমি নিজের চিন্তা করব, পরিবারকে ভালো রাখবো, প্রতিবেশীকে ভালো রাখবো, আত্মীয় স্বজনকে ভালো রাখবো, এলাকাবাসীকে ভালো রাখবো, দেশকে ভালো রাখবো। এটাই আমার প্রিয় নবীর সুন্নাত। এটা দিয়ে আমরা আশা করি পরিবর্তন এসে যাবে। মাদক নিয়ে বলতে গেলে মাদকের প্রথম চালান বর্ডার। এই বর্ডারের মধ্যে বড় বড় রাঘব বোয়ালরা বসে আছে, তারা ভালোই ফায়দা লুটছে। আর আমরা প্রশাসন বলেন, আমরা সরকার বলেন, আছি শুধু পুঁটি মাছ নিয়ে। পুঁটি মাছকে ধরে সুন্দর করে ফলাও করে একটা খবর প্রকাশ করে দিলাম, আজকে এত বড় চালান উদ্ধার। কিন্তু নীরবে যে 10টা ধরা খেলে 10,000 পার হয়ে যাচ্ছে, কেউ এখন দেখে না। খুব সহজলভ্য হয়ে গেছে। এত অল্প টাকায় এখন ইয়াবা, এত অল্প টাকায় এখন বিভিন্ন মাদক দ্রব্য পাওয়া যাচ্ছে, যেটা সবাই কম বেশি জানে। তো বলতে গেলে আমরা মূল জায়গাতে এটা টাইট দিতে হবে। যদি মূল জায়গায় আমরা বন্ধ করতে পারি, দেখবেন অটোমেটিক্যালি ভালো হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত কথা একটাই, আইন যত প্রয়োগ করেন, মানুষের ভয় অন্তরের ভিতরে যতক্ষণ ঢুকাতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কোনো আইনে কাজ হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি খুব কঠোরভাবে একটি আইন প্রয়োগ করুন, প্রশাসনকে দায়িত্ব দিয়ে দিন, প্রমাণ সহকারে এনকাউন্টার দিয়ে দিন। দেখবেন 2-1 জন যদি চলে যায়, আশা করি সবাই ভালো হয়ে যাবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা দেশকে সরকারের সাথে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যার অবস্থান থেকে সুন্দরভাবে সবাই এক হয়ে ভালো থাকতে চাই। দরকার শুধু একতা, ইচ্ছা এবং আল্লাহর রহমত। ধন্যবাদ। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। প্রথমত, আমার জনপ্রতিনিধি কথা বলতে গেলে, সত্য বলতে গেলে, আমি আমার জন্মের পর থেকে অনেক কমিশনার বা কাউন্সিলর আসতে যেতে দেখেছি, কিন্তু প্রিয় জাভেদ ভাইয়ের মতো এখনো পর্যন্ত কোনো কাউন্সিলর আমি দেখিনি। তিনি যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় না থাকা সত্ত্বেও অনেক করেছেন। আমার জানা মতে তিনি যতটুকু পারেন সাহায্য সহযোগিতা সবার জন্য করেন। আমি বলবো না কার খারাপ দিক ভালো দিক, আর আমি এটাই বলবো, আমি যা নিজ চোখে দেখেছি বা আমরা যা নিজের সুবিধা পেয়েছি সেটাই আমি বলবো। আমি এখানে
কাউকে ছোট করতে চাই না বা কারো পা চেটে নিজে বড় হতে চাই না। আমি সত্য বলছি, এই জাভেদ ভাই যা করেছেন অনেক করেছেন। তো এই জাভেদ ভাই আগামীতে নির্বাচন আসতেছে, আশা করব সবাই ওনার পাশে থাকবেন, জনগণ আবার ভোট দিবেন। এবং উনি যদি আসে, ওনার কাছে আমি একটি দাবি বা একটি অনুরোধ নিয়ে আসতেছি। প্রথমত, আমাদের এলাকায় কম বেশি সমস্যা অনেক সমাধান হয়েছে। এখন বেকারত্বটা অনেক বেড়ে গেছে। বেকারত্বের কারণে চুরি, ছিনতাই, মাদক সেবীরা বেড়ে গেছে। আপনি একটু চোখ ঘোরালেই দেখবেন, আপনি বিচক্ষণ লোক, আমি আশা করবো এগুলো বুঝতে পারতেছেন। তো তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার। আর আমাদের এলাকার মধ্যে বাজে আড্ডা বেড়ে গেছে। এই আড্ডাগুলো যদি আপনি এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে যদি আড্ডাগুলো বন্ধ করতে পারেন, আশা করব এই ছিনতাই, ধর্ষণ এবং শ্লীলতাহারি এবং মাদক এই বিষয়গুলো অনেকাংশে কমে আসবে, তার ইনশাআল্লাহ একদিন বন্ধ হয়ে আসবে। আর আমি আশা করব আমাদের এলাকার মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে আপনি সবাইকে একটু সহযোগিতা করবেন, একটু তাদেরকে মায়ার চোখে দেখবেন। ইনশাআল্লাহ আপনি জনগণ থেকে দোয়া পাবেন এবং আল্লাহর কাছ থেকে রহমত পাবেন। ধন্যবাদ। সবশেষে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আসলে আমাদের এলাকার জন্য, দেশের জন্য দরকার ছিল। তো আমি বিশেষ করে এলাকার তরুণ প্রজন্ম ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বিশেষ করে মুসলিম ভাইদের প্রতি নামাজ পড়ুন, সৎ কাজে আদেশ করুন, অসৎ কাজে নিষেধ করুন। দেখবেন দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা যায় না। যে অবস্থানে থাকুন না কেন, যত টাকা পয়সা আয় করুন না কেন, আমাদের একদিন যেতেই হবে। তখন আমরা খালি হাতেই যাব। তো এটাই মাথায় রাখা দরকার। আমরা কিছু নিয়ে যেতে চাই, টাকা পয়সা তো নিয়ে যেতে পারবো না, নিজের ন্যাক আমলকে নিয়ে যেতে পারবো। এই ন্যাক আমল করতে গেলে আশা করি সবাই একটি ভালো সৎ পথে চলে আসবে। একটা কথা আছে, এলাকার মধ্যে সালামের প্রচলন যত বেড়ে যাবে, থানার কাজ তত কমে যাবে, মানে অপরাধ কমে যাবে। তো এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সবশেষে সবাইকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই আব্দুল মামুন অভি ভাইকে, আরো ধন্যবাদ জানাই সাব্বির ভাইকে যে এত সুন্দর একটি অনুষ্ঠান এবং আমাকে প্রথম কোনো প্ল্যাটফর্মে বলতে দেওয়ার জন্য। আশা করব আপনারা সবাইকে নিয়ে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব ইউরটক্সের এই দ্বিতীয় সিজন। আসসালামু আলাইকুম।